নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের ভিডিও। আচ্ছা বন্ধুরা, আপনারা কোনোদিন শুনেছেন যে এক মাস আগে যে যার ধরুন মানে চোখ ফেটে রক্ত বেরোচ্ছে, অন্ধ, সে দেখতে পাবে না, তার চোখে দৃষ্টি চলে গেছে, তার মানে চাপ চাপ রক্ত পড়ছে, এই হচ্ছে সে হচ্ছে, যার বাঁচার কোনো আশা ছিল না, ঠিক এক মাস পর সে ক্যামেরা খুলে একদম রীতিমতো ঘাড় চোখ মুখ সব কিছু বেঁকিয়ে সে রীতিমতো ঝগড়া করছে? এটা কি আপনারা কোথাও শুনেছেন বা দেখেছেন? যদি না শুনে থাকেন তাহলে অবশ্য করে আপনারা নিশ্চয়ই সবাই চেনেন আমাদের ওয়াইটির বিশ্ববিখ্যাত চিটিংবাজ এখন বলা যেতে পারে, ঠিক আছে? সে আর কেউ নয়, সে হচ্ছে দৃষ্টি এবং ঋতম। তো দৃষ্টি এবং ঋতম এই দুজনে আমাদেরকে যে মানে ঘোলটা খাওয়াতে চেয়েছিল যে এরা হচ্ছে ভীষণ অসুস্থ, তো মানে নয় এক্স্যাক্টলি সেটা, যেটা করে ওদের চ্যানেলটা গ্রো হয়ে গেছে। তো তারপরে সেটা যখন আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি ধরে ফেলেছি, তো ওদের ভীষণ জ্বালা হচ্ছে। তো সেইটাই আজকে ওদের আরও একটু জ্বালাতে চলে এলাম, এবং শুধু তাই নয়, আরও তার সাথে অনেক কিছু কথা বলবো, এবং আমাদেরকে কমেন্টস করে রীতিমতো উল্টোপাল্টা কথা বলছে এরা দুজন, তো সেটাও আমি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তো বন্ধুরা, কালকে একটি ভিডিও অবশ্যই আপনারা একটু দেখেছেন হয়তো। সেই ভিডিওটা ছিল যে আমাদেরকে আমাদের ওয়াইটি ফেমাস দৃষ্টি, যে কিনা নিজের শারীরিক অসুস্থতা দিয়ে তার চ্যানেলটা গ্রো করেছে, তো সে আমাদেরকে বলছে যে আমাদের কি কোয়ালিটিস আছে যার জন্য আমরা মানে নিজেরা ব্লগ করছি না, তো লোকের এরকম নিয়ে ভিডিও করছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা একটা কন্ট্রোভার্সি জোনে আমরা ভিডিও করছি প্রত্যেকে। আমাদের প্রত্যেকের চ্যানেলে কোনো রকম ব্লগ পাবেন না, আমাদের প্রত্যেকের চ্যানেল কিন্তু কন্ট্রোভার্সিমূলক ভিডিও থাকে, সেখানে সমালোচনামূলক ভিডিও। এবং সেখানে কিন্তু আমরা যে ভিডিওগুলো করছি, আমরা যখন কোনো ব্লগারদের এইরকম যারা ব্লগার থাকে, যারা মানুষজনকে একটা সম্পূর্ণ ভুল ভাল বোঝানোর চেষ্টা করেন বা সম্পূর্ণ মিথ্যে কথা বলেন, যখন আমরা দেখি কথার সাথে কাজ মিলছে না, তো সেটা নিয়ে আমরা অবশ্য করেই বলার রাইট আমাদের আছে, এবং আমরা সেটা বলবো। তো কথা হচ্ছে যে কালকে বৃষ্টি যেটা বললো যে অনেক কিছু নাকি মানে চোখ মুখ বেঁকিয়ে বাপরে বাপ একদম এমন কিছু, এবং পাড়ার কাকিমা। তো আমার না এই রিতমের মুখ থেকে এই পাড়ার কাকিমা শুনে আমার কিন্তু অবশ্য করে মনে পড়ে গেল আমার কমেন্টস বক্সটার কথা। এইরকম দুটো তিনটে আইডি থেকে সেম কমেন্টস এসছে, মানে বোঝাই যাচ্ছে রিতমের বেশ অনেকগুলো আইডি আছে, তাই না? বেশ প্রত্যেকের এরকম কমেন্টস বক্সে গিয়ে তারা কমেন্টস করছে এবং ভাবছে বোধহয় এটা করলেই বোধহয় ভিডিও আমরা বন্ধ করে দেবো। একদমই না, আমরা যেমন ভিডিও করছিলাম, যদি কিছু ভুল দেখি তো আমরা অবশ্যই ভিডিও করে বলবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওরা মানুষজনকে যে বোকা বানানোর চেষ্টা করেছে, যেটা ওরা নয়, এতটা শারীরিক অসুস্থতা ওদের নেই, তো সেইটা নিয়ে তারা মানুষজনকে বিভিন্নভাবে ভুল ভাল ইনফরমেশন দিয়েছে। এবং শুধু তাই নয়, কন্ট্রোভার্সি যখন আমরা ভিডিও করছি, আমাদের কিন্তু ভিডিওটা একটু ঠিকভাবেই দেখতে হয়, ঠিক আছে? এবং সেই ভিডিওতে দেখে যখন ধরো আমরা একটা ভিডিওতে দেখছি, যেটা বৃষ্টির ভিডিওতে দেখা গেছে, একটা ভিডিওতে ও বলছে ও চোখের দৃষ্টি সম্পূর্ণ চলে গেছে, ও চোখে দেখতে পাচ্ছে না, অথচ সেই ভিডিওতেই কিন্তু দেখা গেছে সে ওই ভাঁড় ভেঙে, লক্ষ্মীর ভাঁড় ভেঙে সেখান থেকে টাকা পয়সা গুনছে। তাহলে এটা কি করে পসিবল হতে পারে যে যে যা চোখে দেখতে পাচ্ছে না সে এরকমভাবে ভাঁড় ভেঙে টাকা পয়সা গুনছে? পার্টিকুলার ওই ভিডিওটা থেকে না আমার মনে কিন্তু সন্দেহের সৃষ্টি হয়েছিল যে না, এরা মিথ্যে কথা বলছে। তার আগে অনেকে ছিল যারা ওর কমেন্টস বক্সে গিয়ে ভুলভাল কমেন্টস করতো এবং অনেক খারাপ কথা বলতো, এবং আমার তখন মনে হতো কি করে বলছে, এই অসুস্থ, তো এত অসুস্থ, হ্যাঁ কী করে বলছে। কিন্তু না, যখন এই জিনিসটা দেখলাম তখন দেখে বুঝতেই পারলাম যে এরা টোটালি নাটক করছে। তারপর যখন ওরা দুর্গাপুরে এলো, এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল যে সেটা দেখে আরও অবাক লাগলো। আচ্ছা, তোমার তো অপারেশন হওয়ার কথা ছিল, অপারেশন কি হলো না? কি হলো সেই অপারেশনে? সেটা তো কোনো ইনফরমেশন দাওনি। এখন তুমি বলতেই পারো যে আমি তো দর্শকদের থেকে কোনো টাকা পয়সা নিই, তাহলে আমি তো ইনফরমেশন দিতে বাধ্য নই। কিন্তু তুমি তো দর্শকদের কাছ থেকে তুমি তোমার শারীরিক যে অসুস্থতা সেটা তো বিক্রি করেছো, দিনের পর দিন তার ইমোশনের সঙ্গে বিক্রি করেছো। আরেকটা জিনিস, এখন তো মনে হচ্ছে তোমরাও বোধহয় কন্ট্রোভার্সি ভিডিও শুরু করবে, কারণ দুজনে যেভাবে বসে যাচ্ছ। আর আমার আগে একটা কমিউনিটি পোস্ট তোমরা দিয়েছিলে যেখানে তোমরা বিশাল অসুস্থ, মানে এই আমাদের দৃষ্টি, কিন্তু কালকে ওর ঝগড়া করা স্টাইল দেখে কোনো মতেই মনে হয়নি যে খুব অসুস্থ সে।
কথা হচ্ছে যে ওয়াইটিতে বিভিন্ন ধরনের ব্লগার আছে, বিভিন্ন ধরনের তারা ব্লগিং দেখিয়ে যায়। ব্লগিংয়ের মধ্যে কারোরটা আমাদের রিয়েল লাগে, কারোরটা রিয়েল লাগে না, কিন্তু এদেরটা এত বেশি ফেক লেগেছে যে সেটা আমরা না বলে আর পারলাম না। কারণ এরকমভাবে যদি লোক ঠকাতে থাকে তাহলে এদের জায়গায় যারা খুব সুন্দর সুন্দর ব্লগিং করেন তারা তো মার খেয়ে যাচ্ছেন, তাদের ব্লগ তো কেউ দেখতে চাইছে না, কারণ এদের ব্লগে প্রতিদিনই নিত্য নতুন টাইটেল, ঠিক আছে, এবং সেই টাইটেলে কি দৃষ্টি আপাতত আমাদের সঙ্গে নেই, লোকে শুনলে ভাববে দৃষ্টির বোধহয় কিছু হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো এই দিকটা প্যারালাইজড হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমার তো প্যারালাইজড হয়ে যাচ্ছিল না তোমার সমস্ত কিছু? মানে আমি এতদিন জানতাম যে যাদের প্যারালাইজ এগুলো হয় তো তাদের কিন্তু মোটামুটি একটা ওই ফিজিওথেরাপি করা হয়। ফার্স্ট টাইম আমি দৃষ্টির কাছ থেকে শুনেছিলাম যে জিম করতে বলেছে ডাক্তার, যে ডাক্তার জিম করতে বলেছে। আচ্ছা, কথায় চোখ মুখ বেঁকিয়ে এমনভাবে কথা বলছিল যে কোনো অংশেই বোঝা যায়নি যে ও অসুস্থ। মানে বলে না যে সত্যিটা মুখোশটা পুরো খসে পড়ছে, একদম যে কতটা অসুস্থতার নাটক শুরু করেছিল সেটা কিন্তু এই ভিডিওগুলো দেখেই তার প্রমাণ যে হ্যাঁ, এর কোনো কিচ্ছু হয়নি, এর দিব্যি সুস্থ। আবার মাঝে মাঝে আমাদেরকে বিশ্বাস করানোর জন্য এটা বলা হচ্ছে, দেখো আমার শরীরটা খুব একটা ভালো নেই, তবু আমি তোমাদের সঙ্গে ভিডিও করছি। যার শরীর অসুস্থতা থাকবে সে কখনো ক্যামেরা খুলে সে কখনো ঝগড়া করতে বসে যাবে না। আজকে যারা কন্ট্রোভার্সি ভিডিও করছে তারা নিশ্চয়ই ওর ভিডিওতে কিছু দেখতে পাচ্ছে তবেই বলছে, না হলে তো আমাদের খেয়ে দিয়ে কাজ নেই যে ওর ভিডিও থেকে আমরা খুঁটে খুঁটে বের করে তারপরে সে ভিডিও করি। আমাদের কথা হচ্ছে যে যেটা দেখবো ভুল সেটা তো অবশ্যই বলবো, কেন ধরা পড়ে যাচ্ছে? কারণ যেগুলো দিয়ে মানুষকে মানে ইমোশনালভাবে মানুষকে বেশ একটা বোকা বানানো গিয়েছিল সেই জিনিসটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধরে ফেলছে, তাহলে অসুবিধা হচ্ছে। একটা সাবস্ক্রাইবার গেন করা, আজকে খুব দেখছি নিজেদের বড়াই করছে যে আমরা আমাদের নিজেদের যোগ্যতায় এই জায়গায় পৌঁছেছি। তোমাদের কোন যোগ্যতায় এই জায়গায় পৌঁছেছো? তোমরা শুধুমাত্র শারীরিক অসুস্থতাকে বিক্রি করে আজকে এই জায়গাটায় পৌঁছেছো। যখন শুরুতে ভিডিও দিতে তখন কত ভিউজ আসতো? 1000 2000, কিন্তু তারপরে যখন যে জিনিসগুলোতে যে ভিডিওগুলোতে তুমি তোমার হাজব্যান্ডের কেচ্ছা বলেছো বা তোমার হাজব্যান্ড তোমার উপর টর্চার করে সেই ভিডিওগুলোতে একটু ভিউজ এসছে, তারপরে আবার ডাউন গেছে, তারপরে আবার এরকমভাবে তোমাদের ভিউজটা আপ অ্যান্ড ডাউন হয়েছে, ঠিক আছে, কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু তখনও গ্রো হয়নি। কিন্তু যখন থেকে তোমরা শারীরিক অসুস্থতা, এই বৃষ্টির অসুস্থতা শুরু হলো তখন থেকে কিন্তু চ্যানেলটা গ্রো হতে শুরু করলো, কারণ প্রতিদিন ইনফ্যাক্ট এখনও সেই ধরনের টাইটেল এবং থাম্বনেল ইউজ করা হয় যেখানে ব্লাডের ছবি, যেখানে ব্রেনের ছবি, এরকমভাবে কখনো দেখা যাচ্ছে যে ঘাড়ে ইনজেকশন পুশ করা হচ্ছে। মানে এগুলো দেখে মানুষের কাছে খুব সহজে এরা ভাবে যে আমরা মানুষকে বেশ একটা ইমোশনাল করে দেবো এবং করে দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, আমাদের রোজ ভিডিও দেখবে। কথায় আছে মানুষের অহংকার পতনের মূল। তোমাদের কিছু মানে তোমাদের যোগ্যতাতে তোমরা সেই জায়গাটায় পৌঁছওনি, আর যোগ্যতাতে তোমরা পৌঁছওনি বলেই তোমরা আজকে কতদিন তোমরা শরীর খারাপের নাটক চালাবে। এখন তো বৃষ্টি রীতিমতো সুস্থ, কিছুই হয়নি, ওর কিচ্ছু হয়নি। হ্যাঁ, হয়তো এই সিজন চেঞ্জের জন্য হয়তো একটুখানি কাশি সর্দি এগুলো ঘরে ঘরে হচ্ছে, সেইটাকে নিয়েই তুমি কতটা অসুস্থ সেটা প্রমাণ করার জন্য তোমাকে কেসে প্রমাণ করতে হচ্ছে দেখো আমি কতটা অসুস্থ। যে সত্যিকারের যার ওরকম একটা কিছু হবে, যার বাঁচার কোনো আশা থাকবে না, যার চোখ ফেটে রক্ত বেরোবে, সে কিন্তু ইমিডিয়েট সে হসপিটালাইজড হবে, তাকে ইমিডিয়েট হসপিটালে নিয়ে যাবে তার বাড়ির লোকজন। কিন্তু না, তোমরা কি করেছো? তোমরা ঘরে থেকে দিনের পর দিন নাটক করে গেছো। এবং শুধু তাই নয়, এই যে ন্যাড়া হওয়ার নাটকটা, আমি তো অবাক হয়ে যাচ্ছি, ভিউজের জন্য কেউ তার নিজের চুলকে পর্যন্ত উড়িয়ে দিতে পারে, এবং তোমার চুলগুলো পড়ছে সেগুলো তুমি হাতে করে আবার দেখাচ্ছ, দেখো দেখো কিভাবে আমার চুল উঠছে, দেখো দেখো। সত্যি কি সেটা সে করতে পারবে? সত্যিই কি সেটা সে করতে পারবে? আজকে দিনের পর দিন তোমরা মিথ্যা কথা বলে গেছো, দর্শকদের ইমোশনাল করে তোমরা সেখান থেকে তোমরা ভিউজ এবং তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করিয়েছো। তোমাদের সাবস্ক্রিপশন অনেক বেড়ে গেছে, কিন্তু ভিউজ তোমাদের আবার ডাউন হয়ে গেছে। সেই ভিউজটা ডাউন হয়ে গেছে বলেই তোমাদের এখন বসতে হচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও করতে। তো তোমাদের সেখানে বসতে হচ্ছে কি করতে? না কন্ট্রোভার্সি করতে। তোমাদের কন্ট্রোভার্সি তুমি কাকে নিয়ে করছো? না তোমাদের নিয়ে যারা ভিডিও করছে তাদের নিয়ে তোমরা সমালোচনা করতে বসে গেছো। তো তোমাদের অবশ্যই ওয়েলকাম এখানে। আচ্ছা, কালকে দেখছিলাম যে ম্যাক্সিমাম কথা দৃষ্টি বলছিল। কেন রিতম কোনো কথা বলতে পারে নাকি? রিতমকে ঠিক যতটা শিখিয়ে দেওয়া হয় ততটাই বলে। আজকে তোমরা যেটা করেছো না সেই জিনিসটা দেখো, কাউকে ভালোবাসা কখনো অন্যায় নয়,
কাউকে ভালোবাসা কখনো অন্যায় নয়। হয়তো এটা আমি মানছি, এটা হয়তো সত্যি যে তোমার হাজব্যান্ড হয়তো তোমার প্রতি সেই টেক কেয়ারটা তোমায় করতে পারেনি, বা তোমাকে হয়তো সেরকমভাবে সেই জায়গাটা দিতে পারেনি, কিন্তু তুমি কি করেছো? আজকে রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরও, তুমি রিতমের সঙ্গে রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরও তুমি সেখানে ছিলে, সেই হাজব্যান্ডের ফ্ল্যাটে থেকেছো, তার পয়সায় তুমি খেয়েছো, তার পয়সায় তুমি সব কিছু করেছো, তুমি যথেষ্ট ভালোভাবে ছিলে, তারপরও তুমি সেই ফ্ল্যাটে থেকেই তুমি তোমার হাজব্যান্ডের নিন্দে করে গেছো। এই জিনিসগুলো তো আমরা তোমাদের থেকে জানতে যাইনি, তুমি কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরেছো। আমরা কিন্তু কেউ জানতে চাইনি তোমাদের ফ্যামিলিতে কি আছে, কি প্রবলেম, তুমি কিন্তু ভিডিওতে সেগুলো বলেছো। তুমি একটা সময় ছিল যখন তুমি তোমার মা বাবাকে পর্যন্ত নিয়ে নিন্দে করেছো, তুমি তোমার মা বাবাকেও নিয়ে কিন্তু নিন্দে করতে ছাড়োনি, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সেই মা বাবাই কিন্তু তোমার সাথ দিচ্ছে, আর কিন্তু কেউ তোমার সাথে নেই। কারণ তোমার কথাবার্তা শুনে যেটা মনে হচ্ছে, প্রত্যেকেই তোমার কাছে খারাপ, অনলি তোমরা তোমাদের কাছে ভালো। সেটা প্রত্যেকটা মানুষেরই মনে হয় যে হ্যাঁ, আমরা আমাদের কাছে ভালো। কিন্তু আজকে তোমাদের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের এফেক্ট বলা উচিত না তোমার সন্তানের ওপর পড়বে না তো? আজকে তুমি বারবার বলছো যে রিতম তোমার হাজব্যান্ড, ঠিক আছে, একদম তোমার লিগ্যাল হাজব্যান্ড, ঠিক আছে, তোমার লিগ্যাল হাজব্যান্ড। তাহলে এই তোমাকে সেই দিন কলকাতা থেকে তোমাকে কেন দার্জিলিং, এই জলপাইগুড়ি না কোথায় ছিল, শিলিগুড়ি, শিলিগুড়ি পালিয়ে যেতে হয়েছিল? তুমি কেন কলকাতা থেকে দুর্গাপুর যাওনি? কারণ তোমার মা বাবা কি তখন রাজি হয়নি তোমার এই ধরনের পদক্ষেপে রাজি হতে, বা এই পদক্ষেপকে মেনে নিতে? তারপরে একটা অসুস্থতার নাটক করে তুমি শুধু দর্শকদের ইমোশনাল ব্ল্যাকমেল করোনি, তুমি তোমার মা বাবাকেও কিন্তু তুমি করেছো, যে তোমার মা বাবা তোমার অসুস্থতা দেখে তোমার কাছে, তুমি একটা ভিডিও করেছিলে, সেই ভিডিওতে কিন্তু তুমি তোমার মা বাবাকে মেনশন করে এটা মানে মা বাবাকে নিয়ে এটা বলেছিলে যে আমি হয়তো বেশি দিন বাঁচবো না, হঠাৎ করে তখন তুমি জানতে যে তোমার এই ভিডিওগুলো তোমার মা বা বাবা দেখে, তো দেখলে স্বভাবতই তাদের খারাপ লাগবে। আজকে যে তার নিজের লোকেদের সঙ্গে ছল করতে পারে, সে সবার সঙ্গে ছল করতে পারে। আজকের ডেটে দাঁড়িয়ে তোমাদের একে অপরকে মনে হচ্ছে যে তোমরা খুব ভালো আছো, তোমরা খুব ভালো থাকবে, আমিও চাই তোমরা খুব ভালো থাকো, কিন্তু তোমার এই ভালো থাকা মানে এটা নয় যে মানুষকে তোমরা বোকা বানিয়ে ভালো থাকো। আজকে অনেক বড় বড় কথা আছে। এবারে আসছি, অনেকেই বলছেন যে এই যে স্ত্রীধন, মানে ও যে বৃষ্টি যে ওর গয়নাগুলো নিয়ে গেছে, এটা অনেকের জায়গায় শুনছি যে ও সব শ্বশুরবাড়ি গয়না নিয়ে গেছে। আমি একটা জিনিসই বলি, যে স্ত্রীধন কিন্তু সেগুলো হয় যেগুলো শ্বশুরবাড়ির তরফের গয়না থাকে, সেগুলোও কিন্তু স্ত্রীধন হয়, এবং সেগুলোর ওপরও কিন্তু বৃষ্টির হাত আছে, মানে বৃষ্টির অধিকার আছে। তো সেগুলো যদি নিয়ে যায় তাহলে কিছু করার নেই, সে একদম মানে তার কাছেই সেগুলো যাবে। এবারে হচ্ছে ফ্ল্যাটের কথা। ফ্ল্যাটটা নাকি অর্ধেক 50-50, যেভাবে তুমি বলছিলে কাঁদুচিয়ে 50-50, ঠিক আছে, মানে তোমার হাজব্যান্ডের 50, বোঝাই যাচ্ছে তোমার হাজব্যান্ড এবং তোমার নামে ওই ফ্ল্যাটটা। তো সেক্ষেত্রে তোমার হাজব্যান্ডও সেখানে থাকতে পারে, তুমিও সেখানে থাকতে পারো, দুজনের 50-50 শেয়ার আছে। কিন্তু তুমি কিন্তু সেখানে থাকো না, তুমি কিন্তু তোমাকে সেই পালিয়ে যেতে হয়েছিল শিলিগুড়ি, এবং তারপর তুমি ফিরে এসে তুমি রয়েছো দুর্গাপুরের, আমরা যতদূর জানি, একটা ভাড়া করা ফ্ল্যাটে। যাই হোক, এটা তোমাদের একান্ত পার্সোনাল ম্যাটার, তোমরা যতটুকু আনবে আমরা ঠিক ততটুকু নিয়েই কথা বলেছি, অ্যাটলিস্ট আমি তো বলেছি ঠিক ততটুকু নিয়েই আমি কথা বলেছি, কারণ আমার কোনো দরকার নেই ভেতরে কে কী আছে। কিন্তু হ্যাঁ, তোমার ভিডিও দেখে যেটা বোঝা গেছে সেইটা নিয়ে তো অবশ্যই বলতে হয়। তুমি তোমার এইটা বলবে বিয়ের এত বছর পর তোমার হাজব্যান্ডের মারের জন্য আজ তোমার মাথায় ক্লট হয়ে গেছে। আচ্ছা, সত্যি তোমার মাথায় ক্লট আছে তো? এটা আমার সবথেকে বড় প্রশ্ন, সত্যি তোমার মাথায় কি ক্লট হয়েছিল, বা সেটা কি আছে? কারণ যার মাথায় এরকম ক্লট থাকবে সে এত মানে দাঁত মুখ একদম ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলবে, এত বডি ল্যাঙ্গুয়েজ, মানে কথা বলার সময় এত অ্যাকশন দেবে, এটা তো হতে পারে না। কারণ সে তো শারীরিকভাবে অসুস্থ না। দেখবে, আমরা যখন হাতে কিছু হয়, পায়ে কিছু হয়, তার থেকে যদি আমরা মাথায় কিছু হয়, মানে ব্রেনের মধ্যে বা শরীরের ভেতরের অংশ কিছু হলে না, আমরা খুব ভয় পেয়ে যাই, দেখবে। কিন্তু তোমার মধ্যে কিন্তু সেরকম আমরা কোনো কিছু দেখছি না, মানে বোঝাই যাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা, তুমি
এই যে প্রত্যেককে উল্টোপাল্টা কথা বলছো বা কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করছো, অবশ্যই সেই কমেন্টসগুলো আমরা ডিলিট করছি বা করছি, কিন্তু তোমার ভিডিওতে তোমার সমস্ত পজিটিভ কমেন্ট আসছে, একটাও নেগেটিভ কমেন্টস আসছে না। রিতম কোথায় চাকরি পেয়েছে গো? সারাদিন ধরে কি ওর নেগেটিভ কমেন্টসগুলো ফিল্টার করতে থাকে? কারণ তোমাদের ভিডিওতে কিন্তু দেখবে যখনই যাবে কখনোই কিন্তু এদের ভিডিওতে কিন্তু এই তোমার নেগেটিভ যে কমেন্টসগুলো সেগুলো দেখতে পাবে না, সব দেখবে পজিটিভ কমেন্টস, মানে সমস্ত পজিটিভ কমেন্টস। তো সেই কমেন্টসগুলো এবং ম্যাক্সিমাম কমেন্টসে কিন্তু লাভ দেওয়া থাকে, এখন লাভ সাইন দেওয়া থাকে, মানে রিঅ্যাক্ট করা থাকে। তো আমার কথা হচ্ছে যে এইগুলো কি রিতম কি এই চাকরিটা করে যে সারাদিন ধরে এইগুলোকে ফিল্টার করে? মানে এত দেখো তুমি এত অসুস্থ, তারপরও কিন্তু এই ধরনের তোমাদের কোথায় কে কী কমেন্টস করছে, তোমার ইউটিউবে লোকে তোমাকে কী নিয়ে কথা বলছে, তোমার নিয়ে কী ভাবছে, এগুলো তোমাকে ভাবতে হচ্ছে। মানে যে খুব অসুস্থ হবে সে তো তার নিজের শরীরটা নিয়েই বেশি ভাববে, নাকি সে এটা ভাববে যে ইউটিউবের লোক আমায় কীভাবে দেখছে, ইউটিউবের লোক আমাকে কি আলোচনা করছে, এগুলো করছে, তাই না? আচ্ছা, আর একটা তুমি কথা বলেছো যে শত্রু শত্রু মিত্র হয়, ঠিক আছে? মানে তোমার কথা হচ্ছে তোমার যে শত্রু বা তোমার যে আরেকজন শত্রু দুজনে মিত্র হয়ে গেছে, ঠিক আছে? দেখো, শত্রু আজকে এটা আমিও মানছি যে হ্যাঁ, কোনো কিছু যখন তোমাদের নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো হয়তো সবগুলোর মধ্যে সত্যতা নেই, কিন্তু কিছুটা তো সত্যতা আছে। কারণ তোমার কাছে এই যে আজকে রিতম, তার বাড়ির লোক সম্পর্কে কিন্তু আমরা কিছুই জানি না। আজকে তার বাড়ির লোক কি এই বিয়েটাকে মেনে নিয়েছে, বা বাড়ির লোক কোথায় থাকে, বা রিতম কেন তার বাড়িতে যোগাযোগ রাখছে না? তুমি তো তোমার বাড়িতে যোগাযোগ রেখেছো দিব্যি, তোমার বাড়ি আসা যাওয়া করছো, খাওয়া দাওয়া করছো, সব কিছু করছো, কিন্তু তোমার রিতম যে তোমার হাজবেন্ড, মানে তোমার কথা অনুযায়ী, তো সেখানে তুমি কেন তার বাড়িতে বা তারা কেন তোমাদেরকে ভিডিওতে দেখি না? মানে তাদেরকে তোমার ভিডিওতে কেন দেখি না? তাদের সঙ্গে কি এখনও 1 বছর তো হয়ে গেল অতিক্রান্ত, তো সেই সম্পর্কটা কি এখনও মানে সেই গাঢ় হয়নি, বা এখনও কি সম্পর্কটা মানে সহজ সরল হয়নি? এই প্রশ্নগুলো তো তোমরাই ছুঁড়ে দিয়েছো না, এগুলো তো আমরা কখনো ছুঁড়িনি। তুমি তোমার ভিডিওতে দেখেছো। হ্যাঁ, এটা অবশ্যই যে আমাদের সমাজে একটা মেয়ে যখন সেকেন্ড ম্যারেজ করে তাকে অনেক কিছু শুনতে হয়, অনেক কিছু করতে হয়। আমাদের সমাজ যদি একজন ছেলে যদি সেকেন্ড ম্যারেজ করে তাহলে কিন্তু এত কিছু শুনতে হয় না। আজকে তোমার যে ব্যাপারটা ছিল, তোমার হাজব্যান্ড তোমার উপর টর্চার করতো তোমার কথা অনুযায়ী, তুমি সেখান থেকে বেরিয়ে না, সেখানে থাকাকালীনই তুমি রিতমকে সঙ্গে রেজিস্ট্রি করেছো এবং সেখানে তুমি 1 বছর থেকেছো, তারপরে তুমি সেখান থেকে চলে গেছো, ঠিক আছে? এবং তুমি বাধ্য হয়েছো শিলিগুড়ি পালিয়ে যেতে। এই যে টোটাল যে ঘটনাটা আছে এর মধ্যে কি হয়েছিল সেটা একান্তই তোমাদের ব্যাপার, খুব একটা ভালো কিছু তো হয়নি, বোঝাই যাচ্ছে। মানে তুমি যখন রিতমকে রেজিস্ট্রি করলে তাহলে তুমি কেন সেই মুহূর্ত থেকে রিতমের সঙ্গে তুমি থাকতে শুরু করলে না? তুমি কেন সেই মুহূর্তে তোমার মানে পূর্বতন শ্বশুরবাড়িতে থাকলে? এটা তো সব থেকে বড় প্রশ্ন না? মানে সমাজের কাছে এটা কি বার্তা যাচ্ছে, তোমরা কি বার্তা দিচ্ছ যে একজনকে রেজিস্ট্রি করে তারপরে আবার আরেকটা স্বামীর সঙ্গে, আগের স্বামীর সঙ্গে থাকা যায়? এটা কি ধরনের বার্তা তুমি সমাজকে দিচ্ছ? যাই হোক, অনেক কথা কালকেও বলেছে। সত্যি কথা বলতে কি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছে তাদেরকে তারা কি নিয়ে ভিডিও করবে না করবে এটা তাদের চ্যানেল, এবং সেই চ্যানেলে কন্ট্রোভার্সি আমরা কাকে নিয়ে ভিডিও করব, কাকে নিয়ে ভিডিও করব না, কতটা বলবো কি না বলবো সেটা অবশ্যই আমাদের উপর। কিন্তু একটা কথা তো ঠিক, আমাদের প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাচনভঙ্গি ভিন্ন ভিন্ন টাইপের আছে। আমরা সেই অনুযায়ী নিজেদের মতো করে আমাদের এই জিনিসগুলোকে তুলে ধরি। প্রত্যেকের একটা নিজস্বতা আছে। তোমার কি নিজস্বতা আছে? তোমার কি নিজস্বতা আছে দৃষ্টি? তোমার কি নিজস্বতা আছে? তোমার আজকে নিজস্বতা বলতে তোমার শুধুমাত্র শারীরিক অসুখ, হ্যাঁ তোমারও আছে। তোমার কি বলো তো, তুমি কিভাবে ধরো চুল, সেই চুলকে তুমি ন্যাড়া করে দিতে পারো, মানে এগুলো না অনেকটা সেই একটা কী হতো, ফিয়ার ফ্যাক্টর না কি একটা হতো, এরকম টাইপের ব্যাপার হয়ে গেছে। তোমার কাছে এই নিজস্বতাগুলো আছে। কি করে মানুষকে তুমি বোকা বানাবে, কি করে শারীরিক অসুস্থতা বলে তারপরে মানুষকে বেশ একটা ইমোশনালি ফুল বানিয়ে তারপরে তোমার চ্যানেলে ভিউজ বাড়াবে, তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবে, এই গুণটা অবশ্যই তোমার মধ্যে আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। একটাই বলবো যে ধীরে ধীরে বৃষ্টির আসল চেহারাটা কিন্তু উঠে আসছে সকলের সামনে।
কালকের ভিডিওতে এবং তার আগের দিনের ভিডিও রিতম অবশ্যই সাথ দিয়েছে, কিন্তু ম্যাক্সিমামটা তো আমরা দৃষ্টিকে দেখে অবাক হয়ে যাচ্ছি। সত্যি কি অসুস্থ? প্রথমে এই প্রশ্নটাই আমি ওকে করতে চাই, সত্যি কি অসুস্থ? অ্যাটলিস্ট অসুস্থতা নিয়ে কখনো নাটক করো না, কারণ মানুষের জীবনটা না পড়ে থাকে, তোমার জীবনটা এখন অনেকখানি বাকি আছে। ঈশ্বর না করুক সত্যি সত্যি তুমি যদি এরকম ধরনের অসুস্থ হয়ে পড়ো, তখন কেউ কি তোমাকে বিশ্বাস করবে? তোমার হাজব্যান্ডের সঙ্গে কি হয়েছিল, আগের হাজব্যান্ডের সঙ্গে কেন তুমি সুখী ছিলে না? তুমি পারতেই, যখন সুখী ছিলে না, তোমার মা বাবা কেন তোমাকে সাপোর্ট করেনি বেরিয়ে আসার জন্য? ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা। দেখা করছি নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।